ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে সংঘবদ্ধ অপপ্রচারে লিপ্ত বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা দিল্লি সম্পর্কে চির ধরার আশঙ্কা বিশ্লেষকদের। হাসিনার শাসনামলে প্রতি বছর পাচার হয়েছে $16 বিলিয়ন। তথ্য শ্বেতপত্রের সব অর্থ দেশে ফেরাতে উদ্যোগ নেবে সরকার। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবর সহ সব আসামির খালাস। হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলছে বিএনপি। এবং শুধু ঘোষণা দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত সম্ভব নয় বলছে সংস্কার কমিশন। প্রাতিষ্ঠানিক, আর্থিক ও নিরাপত্তা ইস্যুতে কাজ করার অঙ্গীকার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। বাংলাদেশের গণ অভ্যুত্থানে ভারতীয় গণমাধ্যম খুবই নাখোশ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এর ধারাবাহিকতায় শুধু ভারত নয়, সারা বিশ্বেই সংঘবদ্ধভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলেও জানান তিনি। ভারতীয় গণমাধ্যম প্রমাণ করতে চাইছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার দুই দেশের জন্যই অশুভ বলেও মত দেন তিনি। রোববার বিকেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর সাময়িক বিশৃঙ্খলা, অস্থিরতা দেখা দিলেও খুব অল্প সময়ের মধ্যেই সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভুল সংবাদ প্রচারের কারণে ভারতীয় হিন্দুরা আগ্রাসী আচরণ করছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক লাইলুফার ইয়াসমিন। আবার রাষ্ট্রের পরিবর্তে ভারত সরকার একটিমাত্র রাজনৈতিক দলকে প্রাধান্য দেয়ায় ঢাকা দিল্লি সম্পর্কে চির ধরেছে বলেও মন্তব্য করেন তিনি। কাজী শাহরিনের বিশেষ প্রতিবেদন। গত ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। এর প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ধরাছোঁয়ার বাইরে, তখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এক ধর্মীয় নেতাকে আটক করা হয়েছে। বিবৃতিতে হিন্দুসহ বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ নিশ্চিতের আহ্বান জানানো হয়। পাল্টা বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বলছে, চিন্ময়ের গ্রেফতার নিয়ে কিছু মহল ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে। এমন অপ্রমাণিত বিবৃতি শুধু সত্যের অপআলাপই নয়, দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক লাইলাফুর ইয়াসমিন বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে সংবাদ প্রচারের কারণে ভারতীয় হিন্দুরা বেপরোয়া হয়ে উঠেছে। বাংলাদেশে যেই ধরনের ঘটনা ঘটছে, সেই ঘটনাটা অনেকটাই বিকৃতভাবে বিভিন্ন মিডিয়াতে উপস্থাপিত হয়েছে, যেই কারণে ভারতের জনগণ বলুন, ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দ বলুন, তাদের পক্ষে ভুল বোঝাটা সহজ। দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দলের চেয়ে রাষ্ট্রকে প্রাধান্য দিতে হয়, কিন্তু বিগত ১৫ বছর ভারত সরকার একটি বিশেষ রাজনৈতিক দলের ওপর সমস্ত বাজি ধরেছিল, যে কারণে বর্তমানে ঢাকা দিল্লি সম্পর্কে চির ধরেছে। ভারতের পক্ষ থেকে একটা বিষয় আমি উল্লেখ করব, তারা সম্পর্কটা অনেক ক্ষেত্রে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেল রেখেছে, এবং এই গভর্নমেন্টের মধ্যেও তারা একটি পলিটিক্যাল পার্টিকে প্রাধান্য দিয়েছে, যেটা তাদের পররাষ্ট্রনীতির একটি বিশাল ফাঁক বলে আমি মনে করি। তাদেরকে যেটা করতে হতো, যে পলিটিক্যাল পার্টির ঊর্ধ্বে যে বাংলাদেশের জনগণের সাথে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে কিভাবে সুসম্পর্ক রাখা যায়, সেই বিষয়টা তাদেরকে নিয়ে কাজ করতে হতো। পুরনো ফুটেজ ব্যবহার করে ভারতীয় গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। বিবিসি ভেরিফাইড লাইভ বারবার দেখিয়েছে কি করে বিভিন্ন অন্য সময়ের ঘটনাকে অগাস্ট ৫-এর ঘটনা হিসেবে চালিয়ে দেবার চেষ্টা করা হয়েছে। এদিকে সচেতন মানুষ বলছেন, বাংলাদেশ নিয়ে প্রাদেশিক কোনো নেতা যাতে বিবৃতি দিতে না পারে, সে ব্যাপারে দিল্লির একটা নির্দেশনা দেওয়া উচিত ছিল। চিন্ময় দাসকে নিয়ে যে বিষয়টা হচ্ছে, আপনার ঘেরাও করা, এটা আমার মনে হয় না যে আসলে পররাষ্ট্র নীতির মধ্যে পড়ে। ইন্ডিয়ান সরকার এটা একটা বিবৃতি দিতে পারত, যে অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক না করানোই ভালো। কাজী শাহরিন, মোহনা সংবাদ।
বাংলাদেশের অর্থনীতির জন্য তৈরি শ্বেতপত্রকে ঐতিহাসিক দলিল হিসেবে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার প্রধান উপদেষ্টার কাছে এই শ্বেতপত্র জমা দেয় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি। এদিকে আওয়ামী শাসনামলে পাচার হওয়া টাকা পুনরুদ্ধারে চলতি মাসেই উদ্যোগ নেওয়া হবে বলে এক ব্রিফিংয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মুদাসসির আলীর প্রতিবেদন। অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠন করা হয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বিশিষ্ট অর্থনীতিবিদদের নিয়ে এই কমিটির নেতৃত্ব দেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অবশেষে চূড়ান্ত প্রতিবেদন তৈরির পর এটি প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় কমিটি। একে ঐতিহাসিক দলিল বলে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা। এ সময় কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে ধন্যবাদ জানান তিনি। শ্বেতপত্রে আওয়ামী শাসনামলে পাচার হওয়া টাকা এবং উন্নয়নের নামে বিভিন্ন অনিয়মের তথ্য তুলে ধরা হয়। কমিটির সদস্য অধ্যাপক একে এনামুল হক বলেন, গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লাখ কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করা হয়েছে এবং এর 40% আমলাতন্ত্র লুট করেছে। 10-15 বছরে যেটা দেখেছি সেটা হচ্ছে প্রায় 7 লক্ষ কোটি টাকার এডিপি এক্সপেন্ডিচারের হাইয়েস্ট 40% দুর্নীতির অংশ, এবং এতে রাফলি আমাদের হিসাবে 14 থেকে 24 বিলিয়ন ডলার এর অংশ। এদিকে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, পাচার হওয়া টাকা ফেরত আনার লক্ষ্যে 10 ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনায় বসবে সরকার। 10 ডিসেম্বরের থেকেই আপনি দেখবেন যে আমরা অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে। অনেকের সাথে আমরা ইন্টারন্যাশনাল যারা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে, কথা হবে। আমাদের পুরো ফোকাসটা থাকবে এই টাকাটা কিভাবে ফেরানো যায়। আগে তো ট্রেস করতে হবে কোথায় টাকাটা আসলে চুরি করে ওরা নিয়ে গেছে, আর সেকেন্ড হচ্ছে যে টাকাটা কিভাবে ফেরত আনা যায়। গত 15 বছরে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত হওয়া উচিত বলেও মনে করেন প্রেস সচিব। এইটা লুটপাটের এমনই চিত্র, এই চিত্রটা আসলে আমাদের টেক্সট বুকে আসা উচিত। সোমবার আনুষ্ঠানিকভাবে এ শ্বেতপত্র প্রকাশ করা হবে বলেও জানান তিনি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, গ্রেনেড হামলার মামলার বিচার অবৈধ ছিল, যা আইনগতভাবে টেকে না। আর বিএনপির আইনজীবীরা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমান সহ অন্য আসামিদের এ মামলায় সাজা দেয়া হয়েছে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পাওয়া সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি বিচারিক আদালতের রায় ও মামলার অভিযোগপত্রকে অবৈধ ঘোষণা করেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ। রায় আদালত গ্রেনেড হামলা মামলার বিচারকে অবৈধ উল্লেখ করে বলেন, যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছে তা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। আমরা আদালতে দেখিয়েছিলাম যে এই ভারতীয় উপমহাদেশে বিগত 400 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় নাই। বিচারকে অবৈধ বলার কারণ হিসেবে আসামি পক্ষের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন, 2004 সালের 21শে আগস্ট তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগকে জনসভার অনুমতি দেওয়া হয় পাশের একটি ময়দানে, কিন্তু তারা সরকারকে না জানিয়ে স্থান পরিবর্তন করে রাস্তার মধ্যে সমাবেশ করেন। আদালত এরকম কোনো এভিডেন্স পায় নাই যে তারেক রহমানকে মৃত্যুদণ্ড দেবেন। আদালত বলেছে যে আমি এভিডেন্সগুলো সব পর্যালোচনা করেছি, আমি এখানে উল্লেখ করলাম না, কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সকলকে বেকসুর খালাস দিয়েছে। আসামি পক্ষের আইনজীবী কায়সার কামাল জানান, এই মামলায় মোট 4টি চার্জশিট দেয়া হয়েছে, যার প্রথম 3টিতে তারেক রহমানের নাম ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চতুর্থ চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করে। যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন
এবং যারা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে। গত 2 দশক যাবৎ এই 21শে আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল। আদালত সব সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে দেখেছে যে চার্জশিটের আলোকে যে দণ্ড দেয়া হয়েছে তা টিকতে পারে না। সরাসরি প্রমাণ ছাড়া কাউকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেয়া যায় না। কোর্টকে আমরা সাধুবাদ জানাই যে আমরা ন্যায় বিচার পেয়েছি। কারণ হলো দুটা দিক, সাক্ষ্য এবং আইন, এই কোনো দিক থেকে এই মামলা প্রমাণিত হয়নি। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইবি রহমান সহ 24 জন নিহত ও 3 শতাধিক নেতাকর্মী আহত হয়। পরদিন মামলা হলে 2008 সালের 11 জুন 22 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিআইডি। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2011 সালে 30 জনকে আসামি করে সম্পূরক চার্জশিট দাখিল করে সিআইডি, যার মধ্যে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের নামও ছিল। 2018 সালের 10 অক্টোবর রায়ে লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, সাপ্লিমেন্টারি রায়ের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। হুমায়ুন কবিরের সহায়তায় আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের 28তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় তারা বলেন, গত 16 বছরে মুক্তিযোদ্ধারা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই দেশের মানুষের মুক্তি আসবে বলেও জানান তারা। আগামী দিনে বাংলাদেশের জনগণ যাতে ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে পারে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করে, এটাই হবে যে মুক্তিযুদ্ধের চেতনার আসল বাস্তবায়ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন দল যে কোনো মুক্তিযোদ্ধাকে কখনো অপমান করে নাই, কিন্তু আওয়ামী লীগ করেছে, এটা ইতিহাস বলে। তো সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল মুক্তিযোদ্ধাদেরকে দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সম্মান দেবে। এ সময় 21শে আগস্টের মিথ্যা মামলার রায় খারিজের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। আইন যখন তার নিজস্ব গতিতে চলে তখন সত্যিকার অর্থে মানুষ আইনের সেবা পায় এবং আদালতে আশ্রয় পায়। কে দোষী সেটা ধরার চিন্তা করে নাই, তারা চিন্তা করেছে রাজনৈতিকভাবে কাকে প্রতিপক্ষ বানিয়ে কাকে ক্ষতিগ্রস্ত করা যাবে। গত 16 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে উল্লেখ করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সসম্মানে বাংলাদেশে ফেরত আসবে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেওয়ার নেতার নাম জনাব তারেক রহমান। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। বিগত 15 বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করছিল। এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের করতলে নেওয়া যায় সেই লক্ষ্যেই তার নীল নকশা করছে। ভারত প্রোপাগান্ডা চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। ভারত সরকার মনে করে বাংলাদেশকে 8ম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের 7 সিস্টার নিরাপদ থাকবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। গত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশকে কারাগারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ছাত্র জনতার আন্দোলনে লঘি বৈঠার হিংস্র তাণ্ডবে পথ হারানো দেশ আবার পথে ফিরেছে বলেও মন্তব্য করেন তিনি। রোববার খুলনা ও ফরিদপুরে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াতের আমির। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন শামী স্বর্ণা। 2006 সালে বাংলাদেশ পথ হারিয়েছিল। অনেক লড়াই সংগ্রামের পর 2024 সালের 5 আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে হারানো পথ আবার ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। ফরিদপুরে জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। 2006 সালের 28 অক্টোবর
লগি বইটা হিংস্র তাণ্ডবের কাছে বাংলাদেশ সেদিন পথ হারিয়েছিল। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ৩৯ জন বনি আদমকে নিষ্ঠুরভাবে সেদিন লগির বইটা দিয়ে হত্যা করা হয়েছিল। এর আগে খুলনায় স্টান জুট মিলস শ্রমিক ময়দানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে শফিকুর রহমান জানান, হত্যা, গুম ও নির্যাতন চালিয়ে বিগত সরকার ১৫ বছর ধরে দেশটাকে কারাগারে পরিণত করেছিল। সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল, তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল, লাশগুলা নির্মমভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল, কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল। কারা এই নেপথ্যে, এই খুনের নেপথ্যের নায়ক, কারা ষড়যন্ত্রকারী, কারা সিদ্ধান্তকারী, কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী, আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি। এ সময় তিনি আরো বলেন, মর্যাদাশীল বাংলাদেশ চাই, যে দেশ সবাইকে বন্ধু হিসেবে দেখবে। কারণ যারা ক্ষমতায় ছিল তারাই প্রকৃত খুনি ছিল। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শুধু ঘোষণা দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য এমদাদুল হক। এটি বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক, আর্থিক ও নিরাপত্তা বিষয় নিয়ে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। রোববার বিকেলে বিচার বিভাগ নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি MR আসাদের রিপোর্ট। বিচার ব্যবস্থার দুর্বলতাকে দেশের সব সমস্যার কেন্দ্রবিন্দু ধরা হয়। বিচারহীনতার সংস্কৃতিতে ন্যায় বিচার বঞ্চিত মানুষ আইন হাতে তুলে নেয়। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তাই গঠন করা হয় বিচার বিভাগ সংস্কার কমিশন। রোববার রাজধানীতে অংশীজনদের সঙ্গে মত বিনিময় করে কমিশন। আলোচনায় উঠে আসে বিচার বিভাগের নানা অসঙ্গতি। বাংলাদেশে ভায়োলেন্স এগেইনস্ট উমেন রিলেটেড যে আইনগুলো আছে, অনেক আইন আছে, এই আইনগুলোর একটা কম্প্রেহেনসিভ একটা রিভিউ দরকার মনে হয়। কারণ একটা নারী একটা রেমেডি পাওয়ার জন্য সেপারেট অনেকগুলো কোর্টকে দৌড়াতে হচ্ছে। আমরা কেউ বলতে পারছি না কতগুলো কেস নিষ্পত্তি হয়েছে। তাহলে আমার মনিটরিং ব্যবস্থাটা যদি থাকে, তাহলে কিন্তু এই মনিটরিং ব্যবস্থাটা আমাদের কাজে লাগাতে পারবো। আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশন সদস্য বিচারপতি এমদাদুল হক। বিচার বিভাগ শক্তিশালী করতে কমিশনের পদক্ষেপও তুলে ধরেন তিনি। শুধু ঘোষণা দিয়ে স্বাধীনতা হয় না, এটার জন্য অনেক আয়োজন লাগে, অনেক কর্মতৎপরতা লাগে, সেটা প্রাতিষ্ঠানিক তৎপরতা প্রয়োজন, আর্থিক তৎপরতা প্রয়োজন, এবং যারা কাজ করবেন তারা স্বাধীনভাবে কাজ করে বিচার করে তাদের প্রটেকশন কতটুকু থাকবে, এই তিনটা বিষয় মূলত প্রয়োজন হয়। প্রসিকিউশন সার্ভিস কমিশন প্রকৃত অর্থে কার্যকর হলে ন্যায় বিচার নিশ্চিতে দেশ এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন সুপ্রিম কোর্টের এ সাবেক বিচারপতি। নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন আছে, তাদেরকে কাজ করার জন্য যে সুযোগ সুবিধা দেয়া হয় সেটা নিয়ে প্রশ্ন আছে। আমাদের দেশে যত ফৌজদারি মামলা হচ্ছে তার শতকরা 90% বা তার বেশি আপনার খালাস হয়ে যাচ্ছে। ইউরোপ আমেরিকাতে দেখা যায় শতকরা 90% উপরে শাস্তি হচ্ছে, তো ত্রুটি আছে কোথাও। ডিসেম্বরের শেষ সপ্তাহে কমিশন প্রতিবেদন জমা দেবে বলেও উল্লেখ করেন তিনি। আমরা চেষ্টা করব যে 90 দিনের মধ্যে যতটা সম্ভব কাভার করা যায়। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। পোশাক খাতের শ্রম ব্যবস্থাপনার উন্নয়নে মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করার কথা জানিয়েছেন শ্রম মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে মালিকরা বলেন, কঠিন বাস্তবতার কারণে শিল্প সম্পর্কের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারছে না শ্রমিকরা। মনিরুল ইসলামের রিপোর্ট। দেশের পোশাক শিল্পের শ্রম ব্যবস্থাপনায় অস্থিরতা বন্ধে উন্নত ও সমন্বয়পূর্ণ জাতীয় শিল্প সম্পর্ক গড়ে তোলার বিকল্প নেই। এরই একটি ঘোষণাপত্রে সমঝোতা স্বাক্ষর করে মালিক ও শ্রমিকদের সংগঠন। রাজধানীর একটি হোটেলে এমপ্লয়ার্স ফেডারেশন এবং কোঅর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন আয়োজিত সেমিনারে দেশের শ্রমখাতের নানান অসঙ্গতি তুলে ধরে বক্তারা বলেন, অধিকার হরণের মামলা 60 কর্মদিবসে নিষ্পত্তি করার কথা বললেও সময় লেগে যাচ্ছে 4 থেকে 5 বছর। বিলম্বে রায় প্রদানের জন্য কোনো রায় অবৈধ হইবে না। তার মানে 60 কর্মদিবসের মধ্যে করবেন, তারপরে যদি না করেন কোনো অসুবিধা নাই। সে কারণে যে মামলাটা 60 কর্মদিবসের মধ্যে ফয়সালা হওয়ার কথা, সেটা 3 বছর 4 বছর চলে।
তো যখন এই 4 বছর চলে তখন শ্রমিকরা কি আর কোর্টের প্রতি আস্থা রাখবে? মালিকরা বলছেন কঠিন বাস্তবতার কারণে শিল্প সম্পর্কের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারছে না শ্রমিকরা। আর শ্রম নীতিমালা প্রণয়নে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার তাগিদ দেয় আন্তর্জাতিক শ্রম সংস্থা। It's a human rights. I mean, we're talking about fundamental principles of rights at work. If you don't have access to justice, and when you have a backload of pending cases, having a sound industrial relations, of course, the agreement that we have signed, it works as a basis, but then we have to really commit ourselves. পুরো সিস্টেমে অসঙ্গতির কথা স্বীকার করে শ্রম মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, বাস্তবতার সঙ্গে অভিঘাত বিশ্লেষণ করে সবকিছু সমাধানের সুযোগ আছে। Promotion of the welfare, we cannot ensure sustainable industrial relation. And you will be happy to know that the first meeting of the commission, we decide স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে টেকসই ও ঘাত সহনশীল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, ঢাকা। লেনদেন স্বাভাবিক হচ্ছে তারল্য সংকটে থাকা 6টি ব্যাংকে। চাহিদা মতো টাকা তুলতে পারছেন গ্রাহকরা। কর্তৃপক্ষ বলছে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় আমানতকারীদের আস্থা ফেরানোর চেষ্টা চলছে। অর্থনীতিবিদদের মতে দুর্বল প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে টাকা ছাপানোর বিকল্প ছিল না। তবে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। নাসির উদ্দিনের রিপোর্ট। অতীতের মতো টাকা ছাপিয়ে সরকার বা কোনো ব্যাংকে অর্থ দেয়া হবে না। আগস্টে এমন ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এস মনসুর। তবে 3 মাসের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। আমি একটা কথা বলেছিলাম যে টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। মুদ্রা ছাপিয়ে সংকটে থাকা ন্যাশনাল এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে তারল্য সহায়তা হিসেবে 22,500 কোটি টাকা দেয় কেন্দ্রীয় ব্যাংক। আশ্বাস ছিল রবিবার থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা, যার সত্যতা মেলে ব্যাংকগুলোতে। টাকা জমা এবং উত্তোলন চলছে স্বাভাবিক প্রক্রিয়ায়। স্বাভাবিক অবস্থায় ফিরছে বলে মনে হচ্ছে, কারণ আমি 2 লাখ টাকার চেক দিয়েছি, আমাকে 2 লাখ পেমেন্ট দিয়ে দিচ্ছে কোনো কথা ছাড়া। টাকা জমা দেওয়ার একটা পাইতেছিল না ভরসা, এখন এই ভরসাটা ফিরে আসছে আর কি। আগে জমার কোনো ব্যবস্থাই ছিল না, কারণ সবাই তো তুলে নিয়ে যেত, এখন জমা দিতেছে। কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দুর্বল 6টি আর্থিক প্রতিষ্ঠান। এখন তাদের সামনে ঘুরে দাঁড়ানো এবং গ্রাহকের আস্থা ফেরানোর চ্যালেঞ্জ। আর মনে হয় ব্যাংকগুলো টাকা দিতে পারবে না, এইরকম একটা ধারণা থেকে তারা একটু আস্থা হারিয়ে ফেলেছিল। যে আস্থাটাকে আমরা বিনির্মাণ করতে চাই বাংলাদেশ ব্যাংকের বর্তমান এই প্যাকেজ সহায়তার আওতায়। দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের অর্থের নিরাপত্তা দিতে কেন্দ্রীয় ব্যাংকের হাতে তেমন বিকল্প ছিল না বলে মনে করেন অর্থনীতিবিদরা। যখন একটা প্রতিষ্ঠানের কারণে অন্যান্য প্রতিষ্ঠানে হুমকির মুখে পড়ে, তখন কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানকে রক্ষা করা। একদিকে যেমন নতুন নোট ছাপানো হচ্ছে, অন্যদিকে মূল্যস্ফীতি সহনীয় রাখতে বাজার থেকে টাকা তুলে নেয়ার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের। যদিও এই অর্থনীতিবিদ বলেন বিষয়টা এত সহজ হবে না। প্রবৃদ্ধির যে মাত্রাগত পরিবর্তন সেটা কিন্তু কমে আসবে। আজকে যে স্টেরিলাইজেশন প্রসেস যেটা নেওয়া হয়েছে ওদেরকে বাঁচানোর জন্য, সেটা প্রকৃতপক্ষে মূল্যস্ফীতির জন্য সহায়ক হবে না বলে আমি মনে করি। কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার অর্থ সঠিকভাবে খরচ করতে দুর্বল ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছেন ডক্টর শাহাদাত। তাহলে তো এইটার দেনা পরিশোধটাই আমার জন্য আরো কষ্টকর হয়ে যাবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সিভিল সার্ভিসে ক্যাডার শব্দটি নেতিবাচক হওয়ায় সরকারের কাছে বাদ দেওয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। সরকারি সেবার ব্যাপারে জনসাধারণের অসন্তোষ রয়েছে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। রোববার সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। জনপ্রশাসনের সংস্কারের লক্ষ্যে ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের 12তম সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কথা বলেন জনপ্রশাসন সচিব। জানান সরকারি সেবার ব্যাপারে জনসাধারণের অসন্তোষ রয়েছে, নেতিবাচক ধারণা রয়েছে আমলাতন্ত্র নিয়েও। এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাজে ধারণা, রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা, এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই, কারণ শেয়ারিংটা ইজ সো সাইন্টিফিক, কারো কোনো অভিযোগ নেই, সবাই দিয়ে যাচ্ছে।
তো এই জায়গায় স্যার নিচ্ছে তো বটেই, দিচ্ছে এবং নিচ্ছে, এবং আগে বরং এটাই বলে আগের স্যারের চেয়ে আপনি কম নিচ্ছেন। ক্যাডার শব্দটি নেতিবাচক উল্লেখ করে বাদ দেওয়ার সুপারিশ করা হবে বলেও জানান তিনি। আমরা বলি বাংলাদেশ সিভিল সার্ভিস, কিন্তু এটাকে নানান কারণে এখন মনে করা হয় যে ক্যাডার। ক্যাডার শব্দটার সাথে অনেকের একটা নেগেটিভিটি থাকে। এই জন্য আমরা জনপ্রশাসনের এই সংস্কার কমিশনে যে অনেকগুলো প্রস্তাব দেব, তার মধ্যে একটা থাকবে যে এই ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস এগ্রিকালচার লাইক দিস। এ সময় জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান বলেন, মানুষকে সেবা দেওয়ার মনোভাব সৃষ্টিতে জনপ্রশাসনে কাঠামোগত ও মানসিক পরিবর্তনের সুপারিশ করবে কমিশন। কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব, যাতে করে এই ধরনের আবহাওয়ার সৃষ্টি না হয়। তারপরেও থেকে যায় যে যত চেষ্টাই করি না কেন আমি, কিছু লোক থাকবে তারা চাবে। সেই জন্য এই যে উপরের দিকে যে সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচনের সংস্কারের কথা বলা হচ্ছে, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। এদিকে পদোন্নতি, বেতন বৈষম্য দূর করা সহ 9 দফা দাবি বিবেচনার আশ্বাস দেয় 4 ডিসেম্বরের মহাসমাবেশী কর্মসূচি প্রত্যাহার করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। দাবিগুলো পর্যায়ক্রমে আমাদের সাথে আলোচনা করে এটা সমাধান করা হবে। আমাদের দাবিগুলোকে ধীরে ধীরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আমরা এই পর্যায়ে মহাসমাবেশের কার্যক্রম স্থগিত ঘোষণা করছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। একাত্তরের এই দিনে দেশের বিভিন্ন স্থানে পাক বাহিনী ও তাদের দোসরদের ওপর সাঁড়াশি অভিযান চালায় মুক্তিযোদ্ধারা। চতুর্মুখী আক্রমণে নরসিংদীর ঘোড়াশালে মারা যায় 27 খান সেনা। চট্টগ্রামের কয়েকটি এলাকায় মুক্তিবাহিনীর তীব্র প্রতিরোধে পিছু হটতে থাকে দখলদার বাহিনী। একাত্তরের 2 ডিসেম্বরের কথা জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলার পাশাপাশি সম্মুখ সমরেও নাজেহাল হতে থাকে পাকিস্তানি সেনাবাহিনী। তাদের সাঁড়াশি আক্রমণে নাজেহাল পাকিস্তানিরা এগোতে থাকে ঢাকার দিকে। একাত্তরের এই দিনে নরসিংদীর ঘোড়াশালে পাকিস্তানি বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলে মুক্তিবাহিনী। শুরু হয় তুমুল যুদ্ধ। এতে 27 পাকিস্তানি সেনা সদস্য মারা যায়। ঘোড়াশালের আকাশে শোভা পায় লাল সবুজ পতাকা। এদিন ব্রাহ্মণবাড়িয়ার আজমপুর রেল স্টেশনের নিয়ন্ত্রণ নেয় মুক্তিবাহিনী। এক পর্যায়ে তাদের ওপর পাল্টা হামলা চালায় পাকিস্তানি সেনারা। মুক্তিবাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তোলায় লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় তারা। একই দিন পাকিস্তানি কমান্ডার মোসলেম উদ্দিনের নেতৃত্বে ময়মনসিংহের ভালুকার কাঠালি গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাটের চেষ্টা করে রাজাকাররা, কিন্তু মুক্তিবাহিনী প্রবল প্রতিরোধ গড়ে তুললে 3 পাকিস্তানি সেনা ও 2 রাজাকার মারা যায়। একাত্তরের এই দিনে চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান, আনোয়ারা থানার অধিকাংশ হানাদার মুক্ত হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ঘূর্ণিঝড় ফিঞ্জালের আঘাতে ভারত ও শ্রীলঙ্কায় 19 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 16 জনেরই মৃত্যু হয়েছে শ্রীলঙ্কায়, অপর 3 জন ভারতের। শনিবার বঙ্গোপসাগর থেকে ধেয়ে এসে 2 দেশের উপকূলে আঘাত আনে ঝড়টি। এদিকে মালয়েশিয়া ও থাইল্যান্ডে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় 12 জনের প্রাণহানি ঘটেছে। বন্যায় উত্তর মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে 1,22,000-এরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দক্ষিণ থাইল্যান্ডের প্রায় 13,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে একদিনে কমপক্ষে আরও 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সব মিলিয়ে নিহতের সংখ্যা প্রায় 44,400 জন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজারো স্থাপনা। এখনও নিখোঁজ 10,000-এর বেশি মানুষ। বিস্তারিত কাজী শাহরিনের রিপোর্টে। ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ যেন থামছেই না। লাগাতার স্থল ও বিমান হামলায় গাজা ভূখণ্ড পরিণত হয়েছে মৃত্যুর নগরীতে। নতুন করে উত্তর গাজার জাবালিয়ার শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালায় নেতানিয়াহু সেনারা। এককে বিমান হামলাতে কমপক্ষে 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে শনিবার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে 100 জনে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা প্রায় ৪০,৪০০ জন, আর এ সময় আহতের মোট সংখ্যা লক্ষাধিক। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। এছাড়া ইসরায়েলি অগ্রাসনে এক বছরে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি প্রাণঘাতী হামলার ফলে প্রায় ২০ লাখের বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। নেপালকে ৫ উইকেট হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৪১ রানে অল আউট হয় নেপাল। সর্বোচ্চ ৪৩ রান করেন আকাশ ত্রিপাঠী। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন ফাহাদ, ইমন ও রিজন। জবাবে জাওয়াদ আবরারের ৫৯ ও অধিনায়ক আজিজুল হাকিমের অপরাজিত ৫২ রানের সুবাদে ১২৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগার যুবারা। ফুটবল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা আয়োজন করবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ২০৩০ ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। তবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশটি ছিল বিশ্বকাপের ২৫তম আসরের একমাত্র বিডার। তাই আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তারাই যে বিশ্বকাপ আয়োজন করবে সেটা নিশ্চিত। সৌদি আরবের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে ফিফা। মানবাধিকার ইস্যুর কারণে সৌদি আরব নিয়ে অনেকের আপত্তি থাকার পরও ফিফা দেশটিকে ৫ নম্বরের মধ্যে ৪.২ দিয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আগে। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে সংঘবদ্ধ অপপ্রচারে লিপ্ত বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা দিল্লি সম্পর্কে চির ধরার আশঙ্কা বিশ্লেষকদের। হাসিনার শাসনামলে প্রতি বছর পাচার হয়েছে $16 বিলিয়ন। তথ্য শ্বেতপত্রে সব অর্থ দেশে ফেরাতে উদ্যোগ নেবে সরকার। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবর সহ সব আসামি খালাস। হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলছে বিএনপি। এবং শুধু ঘোষণা দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত সম্ভব নয় বলছে সংস্কার কমিশন। প্রাতিষ্ঠানিক, আর্থিক ও নিরাপত্তা ইস্যুতে কাজ করার অঙ্গীকার। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।